আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি, ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করবে চীন, মোমেন ওয়াংই ফোনালাপ। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, রাজধানীতে জলজট ভোগান্তি, সারা দেশে জনজীবন বিপর্যস্ত। নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার, সিন্ডিকেট ভেঙে দেয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা তালিকায় সংশোধনী আসছে, অন্তর্ভুক্ত করা হবে বাদ পড়াদের, চলছে যাচাই বাছাই। মহাসপ্তমীতে ঢাক শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ, মহামারী থেকে রক্ষায় ভক্তদের প্রার্থনা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ট্রাম্প বাইডেন উত্তাপহীন বিতর্ক, করোনা ও বর্ণবাদের প্রাধান্য, জনমত জরিপে এগিয়ে ডেমোক্রেটরা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক করতে চায় চীন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সাথে ফোনালাপে একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের সাধারণ নির্বাচন শেষে ত্রিপাক্ষিক আলোচনার প্রক্রিয়া শুরু করার প্রস্তাব করেছে চীন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 25শে আগস্ট 2017 রাখাইনে নিরস্ত্র রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন দেয়াসহ মানবতা বিরোধী অপরাধযোগ্য। সীমান্ত খুলে দিয়ে বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। 34টি ক্যাম্পে 11 লাখ রোহিঙ্গার আশ্রয়। 3 বছর পার হয়েছে, এখনও দেশে ফিরতে পারেনি রোহিঙ্গারা। 2 দফা ভেস্তে গেছে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। এই ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। এই সংকটের সমাধানে এগিয়ে এসেছে চীন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে, পরে বাংলাদেশ, চীন, মিয়ানমারের মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেবে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সাথে টেলিফোনে একথা জানান। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়ে ঢাকায় প্রথম পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের গুরুত্ব আরোপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দেরিতে হলেও এই অগ্রগতিকে ভালো লক্ষণ বলছেন বিশ্লেষকরা। তাদের মত, দ্বিপাক্ষিক না রেখে আগেই এই সমস্যার সুরাহা খুঁজতে একে বহুপাক্ষিক করার প্রয়োজন ছিল। বাইলেটারাল ইস্যু হিসেবে যখন নিয়েছে, তখন প্রথম দিকে যে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, ওআইসি যারা এগিয়ে এসেছিলেন, তাদের এখন এগিয়ে আসার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুরুতেই বাংলাদেশের এটা মাল্টিল্যাটারাল কেস হিসেবে এটাকে গ্রহণ করা উচিত ছিল। তাহলে আর বাংলাদেশকে একা এটা বোঝা বহন করতে হতো না। সামনের দিনগুলোতে এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ এই বিশ্লেষকের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বেশ কিছু সড়কে জলজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে উপকূলের স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলজটের। শুক্রবার ছুটির দিন হলেও বিশেষ প্রয়োজনে বের হয়ে অনেকেই বিপাকে পড়েন। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। ঝড় বৃষ্টির ঠান্ডা লাগে গাড়ি চালানি যাইতেছে না, যাত্রী হওয়া যাইতেছে না। 3 ঘন্টা ধরে ঘুরতে আছে, কোনো টিপ নেই রাস্তা। এখন মালিকের জমা দেবো কিভাবে? বৃষ্টির জন্য তার অবস্থা খারাপ, কোনো কাজকাম কোনো দিকে হচ্ছে না। যাতায়াতের সমস্যা হচ্ছে, রিক্সা চালক একটু ভাড়া বেশি আবদার করে।
সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার সহ বেশিরভাগ নির্মাঞ্চল হাঁটুপানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে মাইকিং করেছে জেলা প্রশাসন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টি হচ্ছে কক্সবাজারেও। বৈরী আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনে আটকে পড়েছেন 2 শতাধিক পর্যটক। তবে তারা নিরাপদে আছে বলে জানায় পুলিশ। বৃষ্টি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ভোলা সহ বিভিন্ন জেলায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। শনিবার থেকে বৃষ্টি অনেকটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দিন আস্তে আস্তে কমে যাবে বৃষ্টি। সমর ইসলাম, 21 টেলিভিশন। সরকারের নানান উদ্যোগেও নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার। এর জন্য বড় ব্যবসায়ী এবং আড়তদারদের উপর দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে সবজির দাম কিছুটা কমেছে। মেহেদী হাসানের রিপোর্ট। আলুর দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে বৈঠকে খুচরা পর্যায়ে 35 টাকা কেজি নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু এখনও বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এজন্য আড়তদারদের দায়ী করছেন দোকানিরা। আমরা এই যে বগুড়ার আলু আনছি 34 টাকা, আমরা 40-38 মিলায় ব্যস্ত আছি। সরকারের দাম বাইন্ধে দিছে 30 টাকা, কিন্তু সব আলু 30 টাকা হয় না। বিক্রমপুরেরটা 30 টাকা একটু নর্মাল, এটা ব্যস্ত আছে। আর বগুড়ার ডারবি মনে করেন যে রাজশাহীর আলুটি আলু ভালো, এটি 34-35 ব্যস্ত আছে। তবে আড়তে 30 টাকা কেজিতেই মিলছে আলু। আমাদের সরকার 30 টাকা দাম বাইন্ধে দিতেছে, সে আলু 30 টাকা ব্যস্ত আছি, আমাদের ব্যাপারে লস হইতেছে। এই সরকার বলে দিয়েছে স্টোর থেকে 27 টাকা কিনবেন, তো স্টোর পার্টিরা এখনো 32-33 টাকা আলু ব্যস্ত আছে। এর আগে চালের দামও বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু বাজারে এখনো নেই তার প্রতিফলন। সরকার নির্ধারণ করে দিয়েছে, ওটা তো সব মিলেরা মানে না। এটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। আর যদি মেলাটা না মানে, যদি বলে যে আমরা কমে পাই না, তাহলে সরকার বাইরে থেকে আমদানি করুক। আলুর ভর্তা ডাল খেতে গেলেও তো আমাদের দুর্বিষহ অবস্থা। আলুর কেজি 50 টাকা, চালের কেজি প্রতিটা চাল প্রায় 58 টাকা 60 টাকা। বৈরী আবহাওয়ায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। শশা গত সপ্তাহে বেচি মনে করলেন 50 টাকা, এই সপ্তাহে মনে করলেন 40 টাকা বিক্রি করতেছে, 40-35। বেগুনও দাম কমে গেছে, বেগুন ব্যস্ত 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি ব্যস্ত আছে। গত সপ্তাহে 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত বিক্রি করছে। তবে আজকে বাজারে দেখা যাচ্ছে গাজর 60 টাকা, আর টমেটো 80-90 এরকম বিক্রি হচ্ছে। মাছ, মাংস, ভোজ্য তেল সহ অন্য নিত্য পণ্যের দাম আছে আগের মতোই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাজারে সিন্ডিকেট আছে, কিন্তু সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়। শিগগিরই নিত্যপণ্যের দাম কমবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, ধর্ষণ নির্যাতনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হয়নি, হবেও না। 3 নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বাস্থ্যবিধি মেনে জেল হত্যা দিবসের আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাতে যোগ দেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? আমি সেটাই আজকে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই। বিএনপি আন্দোলনের হাক ডাক, আষাঢ়ে তর্জন গর্জনী সার কিনা। আজকে বেগম জিয়াকে মুক্ত করার জন্য এই বিএনপি এই ঢাকা মহানগরীতেও একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। অন্যান্য প্রসঙ্গ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। নতুন তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় থাকছে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি, ভুল সংশোধন এবং বিএনপির আমলে যোগ করা প্রায় 44,000 মুক্তিযোদ্ধার কর্ম ও পরিচয় যাচাই বাছাই। এ লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান। জে.ইউ. জুবাইরের রিপোর্ট। 1971 সাল বঙ্গবন্ধুর ডাকে দেশের সূর্য সন্তানরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন একটা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান। জানান, বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধার তালিকায় অনৈতিকভাবে প্রায় ৪৪,০০০ নাম যুক্ত করা হয়েছে। প্রকৃত তালিকা করা আসলে এখন খুব কঠিন, কারণ ৪৯ বছর পরে এসে অনেকেই জীবিত নেই, অনেকে ভুলে গেছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা আসলে অনেকে বাদ পড়ে গেছিলেন, আবার অমুক্তিযোদ্ধারাও তালিকাভুক্ত হয়েছে। এটা বিশেষ করে হয়েছে খালেদা জিয়ার শাসন আমলে, এবং সেখানে তখন প্রায় ৪৪,০০০-এর মতো মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিল। দলীয় মনোভাবের ঊর্ধ্বে থেকে সঠিক তথ্য সংগ্রহ করে তার যাচাই বাছাইয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রকাশ করা হবে বলে জানান শাহজাহান খান। ইতিমধ্যে আমরা বেশ কিছু তালিকা সংশোধন করে ফেলেছি। আগে যেমন অনৈতিক পন্থায় দলীয় দৃষ্টিভঙ্গির থেকে যে জিনিসটা করা হয়েছিল, এই সময় কিন্তু আমরা চেষ্টা করেছি যে দলীয় দৃষ্টিভঙ্গি অথবা অনৈতিকভাবে কাউকে আমরা মুক্তিযোদ্ধা করিনি, সাক্ষী প্রমাণের মাধ্যমে, এবং শুধু সাক্ষী প্রমাণ নয়, গণসাক্ষী। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ের তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলেও জানান শাহজাহান খান। আমরা যাচাই বাছাই শুরু করেছি ১৭ সাল থেকে, এখনও যাচাই বাছাই আমরা শেষ করতে পারিনি। তাদের সকলেরই ব্যক্তিগতভাবে শুনানি নিয়েছি। জুবায়ের, ২১ টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীতে পূজার পিঁড়িতে বসেছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। ত্রিলোক দর্শনীর চক্ষুদান ও নবপত্রিকা স্থাপন শেষে মায়ের পূজা হয়। এ সময় মহামারী থেকে ও মানবতার কল্যাণে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। অপু খন্দকারের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টায় মুখরিত মন্দির মণ্ডপ। মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীর্বাদ নিয়ে পূজার পিঁড়িতে বসেন হিমালয় নন্দিনী দুর্গা। মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ত্রিলোক দর্শিনীর চক্ষুদানের পর স্থাপন করা হয় নবপত্রিকা। কদলী, কচু, বিল্লপত্র সহ ৯টি উদ্ভিদকে শ্বেত অপরাজিতা দিয়ে দেবীর পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। নবপত্রিকার ৯টি উদ্ভিদ দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীক। শাস্ত্রীয় নিয়ম মেনে ষোড়শ উপাচারে করা হয় মায়ের পূজা। এবার মা দোলায় করে এসেছেন ফল কিঞ্চিত অশুভ, বহু রকমের ভেষজ দ্রব্য অর্পণ করে মায়ের কাছে প্রার্থনা করেছি করোনার হাত থেকে আমাদের দেশ এবং জাতি এবং সারা পৃথিবীকে রক্ষা করে। পূজা শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এবারের দুর্গাপূজা সম্পূর্ণ আলাদা, অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা মাকে ডাকছি। এই মহাসপ্তমীতে আমরা সকলে আজকে মায়ের কাছে একটা প্রার্থনাই জানাচ্ছি, যাতে সকল বিশ্ববাসী সকলেই সুস্থ থাকে। এবার আর শুধু নিজের জন্যে কিংবা কাছের মানুষের জন্য প্রার্থনা নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা কঠিন মহামারীর সময়ে সুস্থ থাকে। মা দুর্গা, এই অসুর বিনাশিনী মা যেন কোভিড-19কে বধ করতে পারেন এবং আমাদেরকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারেন। করোনা পরিস্থিতিতে ভক্তদের বাসায় থেকে অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। মা বোধহয় আশীর্বাদ করেছেন আজকে এই বৃষ্টিটা দিয়ে, সুতরাং দুষ্ট ছেলেকে শাসনও তিনি করেন। আমি বলবো আজকের দিনে মা আমাদেরকে সেই শাসনটাই করছেন, তোমরা বাড়িতে বসে পুজোটি করো। উৎসবের অংশ পুরোপুরি বাদ এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা দুর্গাপূজা করছি। করোনা থেকে মুক্তির জন্য মহাসপ্তমীতে বিশেষ প্রার্থনা করা হয় মন্দির মণ্ডপে। বাঙালির চিরায়ত শারদীয় দুর্গোৎসব এবার ম্লান হয়েছে কোভিড পরিস্থিতির কারণে। ব্যক্তি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মানবের কল্যাণ ও করোনা ভাইরাস থেকে মুক্ত হতে দুর্গতি নাশিনী দেবী দুর্গার কাছে নত হন ভক্তরা। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বাহাস। আগের বিতর্কের বাহুল্য, বাচলতা এড়িয়ে বিষয়ভিত্তিক কথা বলার প্রতিশ্রুতি দেয়া ট্রাম্প আবারও বিতর্কিত মন্তব্য করলেন। বললেন, করোনার সাথে নিয়েই বাঁচতে শিখে গেছে মার্কিন নাগরিকরা। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের অভিযোগ, সরকার উদাসীন না হলে বহু মানুষের জীবন রক্ষা করা যেত। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 9টা। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে শেষ বিতর্কে মুখোমুখি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতেই করোনা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তার সরকারের ভূমিকার কথা তুলে আনেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিনিরা করোনা নিয়েই বাঁচতে শিখেছেন। চীন এবং ইউক্রেন ইস্যুতে বিরোধী বাইডেনকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। বাইডেনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তদন্তের অভিযোগ তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অপরদিকে অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক ক্রিস্টিন ওয়েকার জানতে চান, করোনা ইস্যুতে চীনের বিষয়ে কি ব্যবস্থা নেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধানের পথেই হাঁটবেন তিনি। বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প কেন তার আয়করের তথ্য বিবরণী গোপন করেছেন সে বিষয়ে জানতে চান বাইডেন। জনগণের ভাগ্য নিয়ে ট্রাম্পকে না খেলার হুঁশিয়ারি দেন তিনি। 1.5 ঘন্টার বিতর্কে কোভিড-19 মোকাবেলা, বর্ণবিদ্বেষ, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা সহ 6টি বিষয় উঠে আসে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। করোনায় আরো 14 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1586। দূর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ভোগান্তি, বাড়িতে বসেই পাওয়া যাবে স্মার্ট কার্ড। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5761। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 230তম দিনে 110টি ল্যাবে 14,119টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1586 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,96,413। নতুন 1,533 সহ সুস্থ হয়েছে 3,12,065 জন। দেশে সুস্থতার হার শতকরা 78.72 এবং মৃত্যু 1.45%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,963 জন। এর পরের অবস্থানে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1,150 জন। ঢাকা 18 আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। সকালে উত্তরখান এলাকার মাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয় নির্বাচনী প্রচারণা। নৌকাকে বিজয়ী করতে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। দক্ষিণ খান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসনে সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি খালি হয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টি মহাসচিব বলেন, মানুষ চায় উন্নয়নের সাথে সুশাসন এবং আইনের শাসন। আওয়ামী লীগ বা বিএনপি নয়, শুধু জাতীয় পার্টি দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন সহ সকল অনাচার দূর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় একটানা ক্ষমতায় থেকে দৃশ্যমান অনেক উন্নয়ন করলেও মানুষের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের 92তম জন্মবার্ষিকী আজ। 30-এর দশকের পর বাংলা কবিতার অগ্রযাত্রায় তিনি অন্যতম অভিযাত্রী। তিনি স্বাধীনতা ও রাজনীতির কবি। আসাদের শার্ট, স্বাধীনতা তুমি কিংবা নূর হোসেন তার বহু অনুপ্রেরণাদায়ী কবিতার মধ্যে অন্যতম। অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার পক্ষে তিনি ছিলেন উচ্চ কণ্ঠের মানুষ। 2006 সালে 17 আগস্ট অনন্ত লোকে যাত্রা করেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতিদান আমি পারবো না। শামসুর রাহমান
1929 সালে 23 অক্টোবর পুরান ঢাকার 46 মাহুতটুলিতে জন্ম। বাবা মুখলেসুর রহমান ও মা আমেনা খাতুনের 13 সন্তানের মধ্যে তিনি চতুর্থ। আদিনিবাস নরসিংদীর রায়পুরায়। শামসুর রহমান শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু, ছিলেন সাহিত্যের ছাত্র। 1949 সালে তার প্রথম কবিতা প্রকাশের পর থেকেই তিনি দুই বাংলায় সমান জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তার কবিতায় বাংময় হয় বিকাশমান নগর জীবনের আকুতি ও বেদনাবোধ। এখনো পেরোতে হবে মাইল মাইল হিংস্র বুভুক্ষ মাটি। রবীন্দ্র নজরুল আর জীবনানন্দ দাশের পর শামসুর রহমান বাংলা কবিতাকে পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে। মাতৃভাষা ও মাতৃভূমির জন্য অনুরাগ তার কবিতার অন্যতম প্রধান অনুষঙ্গ। তবে নিজেকে তিনি পৃথিবীর সন্তান বলে মানতেন। স্বদেশ ও মানুষের প্রতি ভালোবাসা তাকে তাড়িত করে মুক্তিযুদ্ধ সহ মানুষের সংগ্রামকে বাক্যবদ্ধ করতে। তার শাণিত চেতনায় উচ্চারিত হয় মুক্তিযুদ্ধকালের বীরত্বের বর্ণনা। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। বঙ্গবন্ধু হত্যার পর তিনি লিখেছেন অসামান্য কবিতা। ধন্য সেই পুরুষ যার নামের ওপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন অন্যতম সংগঠক। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় সম্মাননা সহ অসংখ্য পদক পুরস্কারে ভূষিত হয়েছেন। যারা ডুগডুগি বাজিয়ে যখন ইচ্ছে গণতন্ত্রকে বাদর নাচ নাচায়, তাদের পাকা ধানে মই দেয় আমার কবিতা। তিনি নন্দিত হয়েছেন দেশের সীমানা পেরিয়ে বিশ্ব আসরেও। জীবনের শেষ বেলা পর্যন্ত তিনি সাহিত্য রচনায় যুক্ত ছিলেন। মহান এই কবি তার লেখায় অমর থাকবেন মহাকালে, এমন মন্তব্য সাহিত্য বোদ্ধাদের। কবি শামসুর রহমান তার কবিতার ভেতর দিয়ে বাংলা কবিতার সঙ্গে দীর্ঘদিন থাকবেন এবং এই থাকাই হবে। এই ভূমণ্ডলে জাতিসত্তার একজন প্রধান প্রতিভূ হিসেবে বাংলাদেশের উত্থানের সঙ্গে সঙ্গে শামসুর রহমানের নতুন মূল্যায়ন। শামসুর রহমানের কবিতা গ্রন্থ 64টি, লিখেছেন 4টি উপন্যাস, অনুবাদ করেছেন বিশ্ব সাহিত্যের নানা রচনা। 2006 সালের 17 আগস্ট অনন্তের পথে যাত্রা করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। সহসায় দূর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ভোগান্তি। বাড়িতে বসেই হাতে পাবেন স্মার্ট কার্ড। রাজধানীর বাইরে এনআইডি প্রত্যাশীদের জন্য থাকছে গুচ্ছ সুবিধা। সাভার ধামরাই ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান। ঢাকার সাভার উপজেলার রহিমপুর গ্রামের শিফা মাতবর জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তনের আবেদন করেছিলেন বছর 3 আগে। এত দিন পর মিলেছে সমাধান। এনআইডিতে আগে ঝামেলা ছিল, আমরা কাগজপত্র জমা দিতাম যখন আমরা ঠিকভাবে পাইতাম না। এবং 21 টেলিভিশনকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হতে সম্ভব হয়েছে। আগে 3 বছর 4 বছর লাগতো আমরা যখন প্রথম অ্যাপ্লাই করতাম, গেলে আমাদের ওরকমভাবে মূল্যায়ন করা হতো না। এখন ইউটিউবের রিপোর্টের পরে এখন আমাদের অনেকটাই মূল্যায়ন করে। ধামরাই এলাকার এনআইডি সমস্যা নিয়ে কিছুদিন আগে প্রতিবেদন প্রচার করে 21 টেলিভিশন। 3 বছর 4 বছর 5 বছর যে ভোগান্তিতে আমরা পোষাতাম, কিছুদিন আগে যেই 21 টেলিভিশন আমাদের এখানে একটা রিপোর্ট করে গেছে, রিপোর্ট করাতে আমাদের অনেকটা সফল আমরা পেয়েছি। জাতীয় পরিচয়পত্রের সমস্যা উতরাতে স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করছেন। আগে তো এই জিনিসটা বোঝা যেত না, এই খবর নিতে হতো যে কবে আইডি কার্ড আসবে না আসবে। এটা কিন্তু এখন নাম পরিবর্তন বা এইগুলো যে হয়রানিগুলি ছিল, এই হয়রানিগুলো এখন আর নেই। সহজেই একটা ভোটার আইডি কার্ড পাওয়া বা আপনার সমস্ত কিছু একটা সামনে এখন পাওয়া সম্ভব। মহাপরিচালক বলছেন সারা দেশে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হবে বছর শেষে। আপনার 10 ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, আপনার চোখের যে আইরিশ সেটা, এবং থার্ড হলো যে আপনার ফেসিয়াল রিকগনিশন, ফোর্থ হলো আপনার ইউনিক আইডি নাম্বার। এই 4টা দিয়ে একটা ব্যক্তিকে চিহ্নিত করা হবে এবং সে ব্যক্তি যে নাম ধারণই করুক, ইট ইজ ইম্যাটেরিয়াল। সুতরাং আমাদের 11 কোটি লোককে সার্ভিস দিচ্ছি, সেই সাথে 137টা মেইন অর্গানাইজেশনকে সাপোর্ট দিচ্ছি। কাজ ত্বরান্বিত করতে নতুন জনবল নিয়োগের কথাও বলেন এনআইডির মহাপরিচালক। সময়ের সঙ্গে সঙ্গেই পাল্টে যাচ্ছে এনআইডি প্রার্থীদের
কষ্টের চিত্রও। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। ২১শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সাগরে মাছ ধরা বন্ধ, বিপাকে উপকূলের জেলেরা, আর্থিক সংকটের পেশা পরিবর্তন মাঝি মাল্লারদের। মার্কিন নির্বাচনে নিরপেক্ষ অবস্থান ফেসবুকের, ২২ লাখ বিজ্ঞাপন ফেরত, সরানো হলো ১.৫ লাখ পোস্ট। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে আবারও আমন্ত্রণ। ইলিশের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে উপকূলের জেলেরা। আর্থিক সংকটের কারণে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছে নৌকার মাঝি মাল্লাররা। এ অবস্থায় সরকারের সহায়তা চান মৎস্য সম্পদ আহরণকারী এসব জেলে সম্প্রদায়। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ইলিশের প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা জারির পরপরই সাগরে বিশেষ অভিযান শুরু করে কোস্টগার্ড সহ মৎস্য অধিদপ্তর। অভিযানের কারণে কর্ণফুলী সহ সাগর উপকূলের বিভিন্ন স্থানে ঠাঁই দাঁড়িয়ে শত শত ফিশিং বোট। পর্যাপ্ত ঘাট না থাকায় মাছ ধরার এইসব নৌযান নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে মাঝি মাল্লাদের। বোটটা লোড হয়ে গেলে আকাশের ওয়েদার যখন খারাপ হয়, এখানে আমাদের বোটে থাকতে অনেক সমস্যা হয়। এখানে ৩-৪ জায়গার মাল যাচ্ছে, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ এবং অধিক ফিশিং বোট। এই জন্য আমাদের একটু অসুবিধা হয়। ঘাট নাই, ইয়ে নাই, কত দুঃখ কষ্ট করে নিয়ে যেতেছি। তো এখন গাড়া লাগতেছে, 12 যে বেলায় বোট আরেকখান ডুববো। সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের কথা জানান জেলেরা। কাজ কাম নেই, এখন আমরা দিন মজুরি কাজ করে খাইতেছি। ছেলে মেয়ে আছে, তাদের সংসার নির্ভর হয় না, তারপরে তো কি করা যায়, দেশের অদ্রমূল্যের দাম বেশি। কষ্ট তৈরি গেছি, যদি সরকার কিছু সহযোগিতা করে করলেও না করলে কষ্ট আমরা দিন কাটাইতে হইব। এদিকে সাগরে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন কোস্টগার্ড। এর ফলে সাগরে ইলিশের উৎপাদন বাড়বে বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। আগামী ২২ দিন সমুদ্রে সকল ধরনের মাছ ধরা নিষেধ বিধায় আমরা সমুদ্রের সকল ফিশিং বোট এবং ফিশিং নেট আটক করব। অন্যান্য বছরের তুলনায় এবছরে ইলিশের সাইজ অনেক বড়। এটা এই অভিযানের একটি সুফল বলে আমরা মনে করি। সাগরে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। এনএসআই এর অভিযানে বহুল আলোচিত মানি লন্ডারিং প্রতারক চক্রের অন্যতম মূল হোতা নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েল ওরফে রিচার্ড ফিলিপ গ্রেপ্তার হয়েছেন। খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্যামুয়েল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিত। টাকা নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি ফেলে দিত। এনএসআই এর সূত্র বলছে, স্যামুয়েল দীর্ঘদিন যাবৎ নিজেকে কোকাকোলার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিত এবং মানুষদেরকে বলতো কোকাকোলা কোম্পানি আপনার নামে পুরস্কার পাঠিয়েছে। ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত সে। স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকার উত্তরা আবাসিক এলাকা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সকাল থেকেই উত্তরা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এবারের পূজায় করোনা মহামারীর কারণে সরকার প্রবর্তিত স্বাস্থ্যবিধি মেনে পূজার্থীদের স্বাগত জানানো হয়। বিশ্ব মানবতার মঙ্গল কামনায় অসুর বিনাশিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গার আরাধনায় অংশ নেন তারা। পূজা মণ্ডপকে ঘিরে ব্যাপক উৎসাহের আবহ। সার্বজনীন পূজা কমিটির সভাপতি কার্তিক সেন ও সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষ পূজা মণ্ডপে ভিড় এড়িয়ে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে সকলকে অনুরোধ করেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চালু হলো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টার অপারেবিলিটি বা পারস্পরিক লেনদেন সুবিধা। ফলে এখন থেকে বিকাশ, রকেট, এম ক্যাশ ও ইউ ক্যাশের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে লেনদেন করতে পারবে। শুধু তাই নয়, যে কোনো মোবাইল ব্যাংক থেকে যে কোনো মূল ব্যাংকের সঙ্গেও লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। তাতে এই সেবার মাশুলও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে এখনই নতুন করে কোনো মাশুল চাপবে না।
টাকা উত্তোলনের খরচ থাকছে আগের মতোই। আন্তর্জাতিক খবর। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,19,00,000 ছাড়িয়েছে। প্রাণহানি 11,42,000-এর বেশি। আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এই মহামারীতে আক্রান্ত হয়েছেন 86,58,000। ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ দ্রুত বাড়ছে আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক এড়াতে শুরু থেকেই নিরপেক্ষ থাকার চেষ্টায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এরই মধ্যে 22 লাখ বিজ্ঞাপন ফেরত দেওয়ার পাশাপাশি 1,20,000 পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে বিশ্লেষকরা বলছেন, নীতিমালায় পরিবর্তন আনলেও নতুন কৌশল ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন গ্রুপ। দুলি মল্লিকের রিপোর্ট। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বের অন্যতম শক্তিধর দেশের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে তা খুব ভালো করেই দেখিয়েছে 2016 সালে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্র ও প্রচারণা যে চালানো যায় তা ভালোভাবেই দেখিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জয়। 4 বছর পর একই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আগেভাগে উদ্যোগী ফেসবুক, টুইটার সহ সামাজিক মাধ্যমগুলো। 1 অক্টোবর থেকে নতুন শর্ত কার্যকর করেছে ফেসবুক। এর আওতায় কোনো রাজনৈতিক ও বিতর্কিত ছবি প্রোফাইল পিকচারে ব্যবহার করতে পারবেন না ফেসবুকের 35,000 কর্মী। রাজনৈতিক দলকে সমর্থন বা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাও প্রকাশ করতে পারবেন না। কড়াকড়ি আরোপ করা হয়েছে পোস্টের ক্ষেত্রেও। নির্বাচনের 7 দিন আগে থেকে নতুন রাজনৈতিক বিজ্ঞাপন না চালানোর কথাও জানিয়েছে ফেসবুক। টিকটক ও টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমও পেইড রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদন দিচ্ছে না। তারপরও কি ঠেকানো যাচ্ছে রাজনৈতিক প্রচারণা? সংবাদ মাধ্যমের গবেষণা বলছে, ট্রাম্পের পক্ষে কিউআনন গ্রুপের 4 কোটি লাইক, কমেন্টস ও শেয়ার সরিয়ে নেওয়ার পরও হ্যাশট্যাগ সহ বিভিন্ন কৌশল ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এ অবস্থায় বিজ্ঞাপনকে নীতিমালার আওতায় আনা ও অ্যালগোরিদম পরিবর্তনই সমাধান হতে পারে বলে মত বিশ্লেষকদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। তৃণমূল থেকে ফুটবলার তৈরি করবে বাফুফে, নেওয়া হচ্ছে উদ্যোগ। ইউরোপা লিগে আর্সেনাল, টটেনহ্যাম ও এসি মিলানের জয়। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি, ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করবে চীন, মোমেন ওয়াং-ই ফোনালাপ। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, রাজধানীতে জলজট ভোগান্তি, সারা দেশে জনজীবন বিপর্যস্ত। নিয়ন্ত্রণে আসছে না চাল ও আলুর বাজার, সিন্ডিকেট ভেঙে দেয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা তালিকায় সংশোধনী আসছে, অন্তর্ভুক্ত করা হবে বাদ পড়াদের, চলছে যাচাই বাছাই। এবং মহাসপ্তমীতে ঢাক শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ, মহামারী থেকে রক্ষায় ভক্তদের প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।